সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। এই আলোচনায় আমরা উল্লেখযোগ্য সংবাদগুলি নিয়ে পর্যালোচনা করে থাকি, আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে একটু পত্রিকার শিরোনামগুলো দেখে নিই। দৈনিক প্রথম আলো, নির্বাচনী প্রস্তুতি দিয়ে এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির, সনদের বিষয়ে নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি, তারেক রহমান নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন। আমার দেশ, জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ বিএনপি জামায়াত সম্পর্কের অবনতি। সালাউদ্দিন জানালেন চলতি মাসেই 200 আসনে সবুজ সংকেত পাবেন বিএনপি নেতারা। নাসির উদ্দিনের পদত্যাগের গুঞ্জন নাকচ এনসিপির। বাংলাদেশ প্রতিদিন, ভোটে জোটের হিসাব, বিশৃঙ্খল প্রশাসনে মেরামত শুরু, তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন সালাউদ্দিন আহমেদ। কালের কণ্ঠ, নির্বাচিত সরকারের অপেক্ষায় ব্যবসায়ীরা, তারেক রহমান ফিরছেন নভেম্বরে, এ মাসে 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল সালাউদ্দিন আহমেদ। রাজনীতিতে কমছে নারী নেতৃত্ব। দৈনিক ইত্তেফাক, উচ্চশিক্ষা এবার 11 লাখ আসন ফাঁকা থাকবে, বিক্রি হচ্ছে প্রাণঘাতী ভাইরাস সংক্রমিত রক্ত, এ মাসে 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে সালাউদ্দিন। দৈনিক সমকাল, এনসিপির সঙ্গে বিএনপির জোটের আলোচনা চলছে, রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন, বিএনপি ও ছোট দলগুলো নাখোশ, দলীয় প্রতীকে নির্বাচন করার বিষয়টি নিয়ে। যুগান্তর, নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান, বহুমুখী পদক্ষেপে স্থবিরতা, পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া। কালবেলা, নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে এনসিপি, টেকনোক্র্যাট কমিটির কাছে গাজার শাসনভার হস্তান্তরে রাজি ফিলিস্তিনি দলগুলো, প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল। দেশ রূপান্তর, উপদেষ্টাদের পদত্যাগ দাবি, কে যাচ্ছেন কে থাকছেন, অনেক আপত্তি রাজনৈতিক দলের, আরপিও সংশোধন প্রতিক্রিয়া। বণিক বার্তা, জনপ্রশাসন নিয়ে বিতর্ক তুঙ্গে, আলোচনায় আবারও 82 ব্যাচ, ঘোষণার 12 দিনের মাথায় আন্তর্জাতিক স্বীকৃতি হারালো কক্সবাজার বিমানবন্দর। দৈনিক মানবজমিন, নির্বাচনী পথে জটলা ইসি, জামায়াত হেফাজতের দূরত্ব যে কারণে। ডেইলি স্টার, সেফটি স্ট্যান্ডার্ডস ফ্লোটেড অ্যাট ইম্পর্টেন্ট সেকশন, গভর্নমেন্ট প্রজেক্ট টু সেভ 4 রিভার্স অ্যারাউন্ড ঢাকা ফিল্টার্স। দৈনিক নিউ এজ, ফুড লস ওয়াস্ট গ্রো অ্যামিড শর্টেজ, a diluted food turns into silent killer, BNP opposes part of RPO amendments। মোটা থেকে এই ছিল, দেখা যাচ্ছে যে নির্বাচনী মুখী যে সংবাদগুলো সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে পত্রিকাগুলোতে। আমরা যদি একটু দেখি যে নির্বাচনী প্রক্রিয়া আসলে অগ্রগতি হয়েছে না, আমরা ঐক্যমত্য কমিশনে অনেক আলোচনা হয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করে, যদি একটি দল স্বাক্ষর করেনি, এটিকে আসলে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলা যাবে কিনা? না, পুরো সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো তো নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এখন সেটি গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে নানা জটিলতা, নানা বাধাবিঘ্ন আছে, সেটা কীভাবে কাটিয়ে উঠবে। তবে আমি বলবো যে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল। এখনও কিন্তু নিবন্ধনের বিষয়টি নিষ্পত্তি হয়নি। শুধু এনসিপি না, আরও অনেক দল নিবন্ধনের অপেক্ষায়, এবং অনেক দলের নেতারা দাবি করেছেন যে তারা সমস্ত পূর্ব শর্ত পূরণ করার পরেও তাদের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আরপিও সংশোধন করে আবার নতুন করে এক ধরনের বিতর্ক তৈরি করা হলো। এতদিন ছিল জোটবদ্ধ দলগুলো ইচ্ছে মতো তাদের প্রতীক নিতে পারত, অর্থাৎ দলীয় প্রতীকও নিতে পারত, জোটের কোনো শরিকের প্রতীকও নিতে পারত। এবার আরপিওতে করা হয়েছে না, দলীয় প্রতীক নিতে হবে। জোটবদ্ধ হলো দলীয় প্রতীকে নির্বাচন, দলীয় প্রতীকে নির্বাচন, দলীয় মানে যার যার দলীয়। এখন এখানে এটি হস্তক্ষেপ কিনা ব্যক্তির স্বাধীনতায় বা তার মৌলিক অধিকারে? কারণ
রাজনৈতিক দল বা ভোটার কীভাবে সিদ্ধান্ত নেবে, কীভাবে নির্বাচন করবে, এটা তো নির্বাচন কমিশন বেঁধে দিতে পারে না। নির্বাচন কমিশন এটাই বলতে পারে যে তাদের আচরণবিধি লঙ্ঘন করছে কিনা। আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রতীক নিয়ে আমাদের বিতর্ক এত, এর মধ্যে এনসিপি শাপলা বিতর্ক চলছে, তারা যুক্তি দিয়েছে, নির্বাচন কমিশন আরেকটা যুক্তি দিয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে আমরা এর কোনো ব্যাখ্যা দিতে রাজি নই। আমি মনে করি যে এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান করবে না। ব্যাখ্যা তারা যে কারণে এই তালিকায় নাম রাখেনি শাপলার, সেটা তারা বলবেন, এবং সেটা যদি এনসিপির নেতাদের পছন্দ না হয় তারা আদালতেও যেতে পারে। কারণ তারা যদি মনে করেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যৌক্তিক নয় বা আইনানুগ নয়, তারা আদালতে যেতে পারেন। কিন্তু সমস্যাটা ঝুলিয়ে রাখলে নির্বাচন এখন তো মাত্র 3-3.5 মাস বাকি, এক ধরনের অনিশ্চয়তা, অস্থিরতা তৈরি হবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আর সরকারের ক্ষেত্রে যে দোদুল্যমানতা, সে হচ্ছে প্রশাসন। আমরা এই জায়গায় একটু যাবো। আমি একটু এই আরপিওতে ছিলেন এবং প্রতীক জায়গাটা আপনি ছিলেন, আমি একটু নিবন্ধন এবং প্রতীক প্রসঙ্গে, ধরেন একটা রাজনৈতিক দলের প্রতীক কেন নির্বাচন কমিশন ঠিক করে দেবে, মানে এই বিধানটা আসলে কেন? না, প্রতীক, কারণ এই যে ঘটি বাটি নানান ধরনের প্রতীক, এবং প্রতীকের ক্ষেত্রেও তো আধুনিকায়নের বিষয় থাকে। এটা হচ্ছে যেমন 5টা দল বললো যে আমি এই প্রতীক চাই, সেখানে কিন্তু 5টা দলকে তো 5টা প্রতীক ভাগ করে দিতে হবে, যে 5টা দলকে তো আর এক প্রতীক দেওয়া যাবে না। সেটা প্রতীক যখন নিবন্ধন ছিল না তখনও প্রতীক ছিল, তখনও প্রতীক বরাদ্দ ছিল। আর যেটা হয়েছে যে রাজনৈতিক দল যত বেড়েছে প্রতীকের সংখ্যা তত বেড়েছে। এখন বোধহয় 150টি প্রতীক নির্বাচন কমিশনের কাছে বরাদ্দের জন্য আছে। আরেকটা হচ্ছে যে প্রচলিত, মানে ঐতিহ্যগতভাবে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে, যেমন বিএনপি ধানের শীষ, আওয়ামী লীগ নৌকা, জামাত ইসলাম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি লাঙ্গল, তা এটি ধরে নেওয়া হয় যে যেহেতু এটা তাদের প্রতীক, অন্য কাউকে না দেয়া। আর নিবন্ধনের বিষয়টি আসছে 2008-এর নির্বাচনে। না, এর আগের নির্বাচনগুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডেকে এবং একসঙ্গে বৈঠক করেই প্রতীক বরাদ্দ হতো, এবং হয়তো দুটি দল একটি প্রতীক চাইলে, মানে অভিন্ন প্রতীক চাইলে সেখানে লটারি হতে পারতো, সেটা মীমাংসা করতে পারতো। কিন্তু ধরেন এই যে এই 2025 সালে এসে প্রতীক যদি হয় বেগুন, একটা রাজনৈতিক দলের প্রতীক যদি হয় ফুলকপি, সেটি আসলে যুক্তিযুক্ত কিনা? না, এটি এখন ধরুন এটা আসলে প্রতীকে কিছু আসে যায় না। কারণ তৃণমূলের প্রতীক কি? পদ্ম কি এটা, এই মানে ফুল, এবং সেটা হলো তারপর এসের পদ্ম ফুল। এখন পদ্ম ফুল আর শাপলা কতটা পার্থক্য, সেটার বিজেপির। আমাদের এখানেও অনেক আছে, অনেকে আবার প্রতীক নাচে অন্যটা পেয়েছে, যেমন নাগরিকক্ষ শাপলা চেয়েছিল, তারা পায়নি, তারা এখন বোধহয় মাথাল। মানে এতগুলো দেয়াও এখন বেগুন হবে কি, এর বাইরেও যেটা সমস্যা হবে, এর বাইরেও স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু আলাদা প্রতীক দিতে হবে, কারণ দলীয় প্রতীকের বাইরেও অনেকগুলো থাকবে। এখন আমাদের ব্যালট কত লম্বা হয় সেটাই বিষয়। তা এখন প্রতীকের বিষয়টি নিয়ে এই বিতর্ক প্রয়োজন ছিল না, আর যেমন প্রয়োজন ছিল না এই সীমানা বন্টন নিয়ে, আর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইতিমধ্যে আমরা নানা রকম হাঙ্গামা হয়েছে, এবং সেটি এই সরকারের প্রয়োজন ছিল কিনা সীমানা পুনর্নির্ধারণ করার? এই সরকার তো না, এটা নির্বাচন কমিশন। এখন আবার নির্বাচন কমিশনের একটা বক্তব্য আছে যে অভিযোগ আসলে সেটা নিষ্পত্তি করা। এখন নিষ্পত্তি শান্তিপূর্ণভাবে হওয়া উচিত, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে অসুস্থ। কেউ এক পক্ষ নির্বাচন কমিশনে গেলে অন্য পক্ষ বাধা দেয়, এই পরিস্থিতি, অথবা কারো পছন্দ না হলে রাস্তা অবরোধ করে। মানে আমাদের রাজনীতি তো যুক্তির ভাষায় থাকবে, নীতি, আদর্শ, কর্মসূচির ভিত্তিতে হবে। কিন্তু আমরা অনেক কিছুই অনেক রাজনৈতিক দল গায়ের জোরে করতে চায়, যে কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া যদি আসে, একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে পাবলিক টয়লেটে তার অফিস, এরকম একটা বিষয় আছে, এমন জায়গায় তার অফিস খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এই শর্তগুলো আসলে পূরণ কিভাবে হয় বা সেটি মনিটরিং কিভাবে হয়? শর্তগুলো অনেকাংশে অবাস্তব।
কথা হচ্ছে একটি রাজনৈতিক দল গঠনের আগে অর্থাৎ নিবন্ধন পাওয়ার আগে তাকে 100 উপজেলায় তার অফিস থাকতে হবে, স্থায়ী অফিস থাকতে হবে, এবং 1/3 জেলায় অফিস থাকতে হবে, অফিস এবং কার্যকর অফিস, সেখানে লোক থাকতে হবে। তো এখন একটি দলের নেতা বললেন যে এখন আমাদের দলের নেতাকর্মীরা তো আর চাকরি করেন না যেখানে সারাক্ষণ থাকবেন, এখন নির্বাচন কমিশন কখন যাবে তার জন্য অপেক্ষা করতে হবে, বা তালাবদ্ধ দেখলে বলবেন যে এখানে অফিস নেই। এটি একটি। আচ্ছা, যে দলগুলো নিবন্ধন আছে সেই দলগুলোর কয়টি অফিস আছে? আমরা তো বেশিরভাগ মানে অনেকগুলো দলকে দেখি যে ঢাকা কেন্দ্রিক, এর বাইরে অফিসের অস্তিত্ব নেই। এমনকি অনেক দলের তো কেন্দ্রীয় কমিটিও নেই, পূর্ণাঙ্গ কমিটি, আহ্বায়ক কমিটি দিয়ে বছরের পর বছর চলছে। তো এর একটা এখন এই এত রাজনৈতিক দল কি নীতি আদর্শের ভিত্তিতে হয়েছে, না ব্যক্তির দ্বন্দ্বের কারণে, নেতার দ্বন্দ্বের কারণে? এই প্রশ্ন আছে। তারপরে তো ব্যক্তির স্বাধীনতা আছে, যে কেউ দল করতে পারে, সমাজে যে কেউ দল গঠন করতে পারে। নতুন নতুন দল তো আসছে ইতিমধ্যেই, বোধহয় 70-80টা দল হচ্ছে নিবন্ধনের অপেক্ষায় আছে, তারা আবেদন করেছে। এখন কতটা পায়, কিন্তু এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। বলবো যে এটি তফসিল ঘোষণা নয়, এটি সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা উচিত, এবং এনসিপির সাথে বসা উচিত যে কেন শাপলা দেয়া যাবে না সেটা তাদেরকে বুঝিয়ে বলুক, আর তারা যদি সন্তুষ্ট না হয় তারা আদালতে যেতে পারে। কিন্তু এটা নিয়ে প্রতিদিন বিতর্ক, এবং দেখুন তারা তো নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করেছে। এই মুহূর্তে নির্বাচনে যখন ট্রেনে বাংলাদেশ উঠে গেছে, তখন যদি নির্বাচন কমিশন পুনর্গঠন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে, তখন পুরো নির্বাচনটা করা আরও দুরূহ হয়ে যাবে। এই দাবিটা তো অনেক পুরনো, যে নির্বাচন কমিশন পুরোটা মনে হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মামলা, সেটি নিয়েই একটা দাবি এনসিপি তখন থেকে করে আসছে যে এই কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। একই অভিযোগ সরকারের বিরুদ্ধে বিএনপি শুরু থেকে করে আছে ছাত্র উপদেষ্টাদের প্রসঙ্গ নিয়ে। এখন সেটি বিএনপি স্পষ্টতই বলেছে যে এই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। না, বিএনপি কিন্তু শুধু ছাত্র উপদেষ্টাদের নিয়ে অভিযোগ করেনি, প্রথমে তাই করেছিল, পরবর্তীকালে এই মুহূর্তে যা তাদের অভিযোগ সেটা কিন্তু অন্য উপদেষ্টাদের নিয়ে। আবার জামাত ইসলামেও কয়েকজন উপদেষ্টার সম্পর্কে তাদের আপত্তির কথা জানিয়েছে, এনসিপি আপত্তির কথা জানিয়েছেন। মানে এটা কিন্তু খুব কি বলে এক ধরনের অস্বাভাবিক ঘটনা, কারণ এদের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে, রাজনৈতিক দলের সমর্থন বা প্রস্তাব অনুযায়ী। এখন কে কার বন্ধু, কে কার সহপাঠী ছিল তার ভিত্তিতে যদি এটা নির্ধারণ করা হয়, তাহলে তো আমরা দেখেছি, অতীতে তো দেখেছি যে বিএনপি নেতার ভাই আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ নেতার ভাই বিএনপির নেতা, মানে তাহলে তো রাজনীতি করতে পারবে না। তো তবে উপদেষ্টাদেরও যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে 10 বার ভাবতে হবে যে তাদের এই সিদ্ধান্তটা কারো প্রতি পক্ষপাত হয় কি না, বা কারো বিপক্ষে যায় কি না। এখন আমাদের রাজনৈতিক দলগুলো এই যে সরকারের নিরপেক্ষতা চাচ্ছে, সত্যি সত্যি কি সরকার নিরপেক্ষ থাকুক এটা চাচ্ছে, না চাচ্ছে যে তার দিকে ঝুঁকে পড়ুক, তার পক্ষে কাজ করুক, বা এমন কাজ করুক যেটা তার পক্ষে যায়, তার প্রতিপক্ষের বিপক্ষে যায়? তা আমাদের এই মানসিকতা কিন্তু খুব কি বলে এক ধরনের দেউলিয়ত্ব আছে এই রাজনৈতিক মানসিকতায়, যে আমার পক্ষে হলে সব ঠিক আছে আর আমার বিপক্ষে হলে, কারণ এদের তো হবে পুরো নিরপেক্ষ থাকতে হবে। কারণ তারা যদি এমনকি তারা সংবিধানের সংবিধানের পুরো আস্থা রেখেই তো শপথ নিয়েছে এবং রাগ অনুরাগের ঊর্ধ্বে কাজ করবেন বলেছেন। প্রতিটি নাগরিকের প্রতিটি পদাধিকারীর ক্ষেত্রে সত্য, এমনকি সরকারি কর্মকর্তাদের প্রসঙ্গে যে কথাটি বলা হয়েছে। একজন উপদেষ্টা সম্পর্কে অভিযোগ করেছে একটি রাজনৈতিক দল, সেই উপদেষ্টার রাজনৈতিক মত পথ যাই হোক, কিন্তু তার নিরপেক্ষতা নিয়ে কিন্তু কেউ অন্তত তার কর্মজীবনে কেউ প্রশ্ন করতে পারেননি, কারণ তার নিরপেক্ষতা এবং সততা। এবং তিনি কিন্তু তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তাহলে আসুন আমরা এই চ্যালেঞ্জ নেই
যে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, এই সরকারে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন এবং উচ্চ পদে আছেন, তারা কেউ আগামী পরবর্তী নির্বাচিত সরকারের কোনো পদে থাকবেন না। আমি তো মনে করি এটা তার একটা সাহসী ঘোষণা। তো এখন অন্যরা করবেন কি না, আবার প্রধান উপদেষ্টার উপরে সবাই ভরসা রাখছেন যারাই অভিযোগ করেছেন 3 দলের পক্ষ থেকে। এখন আরেকটি প্রশ্ন আছে, এই 3 দলই কিন্তু নির্বাচনী সব আলোচনায়, সরকার ডাকেও এই 3 দলকে, কথাও বলে 3 দলকে নিয়ে, জাতিসংঘেও যায় 3 দলকে নিয়ে, তাহলে অন্য দলগুলো কি? তাদের প্রতি কিন্তু এক ধরনের বৈষম্য করা হয়, বৈষম্য আচরণ করা হয়। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা তো কোনো সমস্যা তৈরি করছে না। হ্যাঁ, তাহলে এই সমস্যাটা সমাধান প্রয়োজন, এটা আমরা মানি, সমাধান প্রয়োজন, কিন্তু সমাধানটা তো যৌক্তিক হতে হবে, সমাধানটা দল নিরপেক্ষ হতে হবে এবং কি বলে শতভাগ মানে তার যে সরকারের যে অবস্থান থেকে কোনোভাবে এটা মনে হয় না যে এটা দলীয় কোনো দলের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে। এখন আমাদের দলগুলো তো এই পক্ষে বিপক্ষের চেয়ে তারা বেশি দেখে তার সুবিধা কোথায় হবে। এই সুবিধাটা যদি একটু জিজ্ঞেস করি, গণ অভ্যুত্থানের পর অনেকগুলো কমিশন হয়েছে, সংস্কার হয়েছে, এই ঐক্যমত কমিশনে রাজনৈতিক দলগুলো অনেক বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু যে আদি রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ ক্ষমতার দিকে যাওয়ার যে জায়গা, সেই জায়গাটা কোনো পরিবর্তন এসেছে কিনা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে? দলের সংস্কার হয়েছে কিনা? দলের সংস্কার কে করবে? রাজনৈতিক নেতারা করবেন, কর্মীরা করবেন, কিন্তু তারা সেটা চাচ্ছেন কিনা? গত 14 মাসে তো আমরা দেখি না কোনো পরিবর্তন রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে, অন্য দলের সাথে তার আলোচনার ক্ষেত্রে। হ্যাঁ, একটাই যদি ইতিবাচক ঘটনা বলুন, সেটা হলো এই যে 30টি দল দিনের পর দিন আলোচনা করেছে, সেটা একটা লক্ষ্যে জুলাই সনদ হোক বা আগামী নির্বাচন বা সংস্কারগুলো নিয়ে। কিন্তু দলীয় যে গণতন্ত্র, দলের ভিতরে যে গণতন্ত্র, সেটা তো একটা বড় সমস্যা হয়েছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও এটা সহসা কাটিয়ে উঠবে এটা মনে হয় না। এখন এটি তো প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা হচ্ছে মানসিকতা, দ্বিতীয় হচ্ছে প্রক্রিয়া। তো আমাদের রাজনৈতিক দলগুলোর কাঠামোতে গণতন্ত্রের কথা আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের কথা আছে, নেতৃত্ব নির্বাচনের কথা আছে, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। বাস্তবে তো নির্দেশিত গণতন্ত্র আমরা দেখি। তাই দলের নির্দেশিত গণতন্ত্র থাকলে দেশেও কিন্তু এক ধরনের নির্দেশিত গণতন্ত্রই আমরা দেখব হয়তো, যেটা কোনোভাবেই কাম্য না বা জুলাই অভ্যুত্থানের সেটা আকাঙ্ক্ষাও ছিল না। আমরা অনেকটা 14 মাস পর কিন্তু অনেকেই হতাশা প্রকাশ করছেন, আন্দোলনের অংশীজন, বিশ্লেষক, সবার মধ্যে একটা হতাশা যে আমরা কী চেয়েছিলাম, কী পেয়েছি। এখন রাজনৈতিক দলগুলো তো এটা ভাবে যে হ্যাঁ, একটাই হচ্ছে যে পরিবর্তন চেয়েছি, মানে স্বৈরশাসনের অবসান চেয়েছি, কিন্তু স্বৈরশাসনের অবসানের পর যেটা প্রত্যাশা মানুষের, আপনি দেখুন আমরা রাজনীতি নিয়ে এই যে মাসের পর মাস আলোচনা, তর্ক বিতর্ক, কিন্তু অর্থনীতি কোথায় আছে? আপনার বেকারত্ব বাড়ছে, দারিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিনিয়োগ হচ্ছে না। এটি তো হচ্ছে একটা দেশকে টিকিয়ে রাখে। শুধু প্রবাসী আয় দিয়ে বা তৈরি পোশাক রপ্তানি করে কোনো দেশের অর্থনীতি টেকসই হতে পারে না। আমার মনে হয় যে সরকার নীতি এটাও ভাবা উচিত। আমরা তো দেখলাম যে খুব আড়ম্বর করে একটা বিনিয়োগ সম্মেলন করা হলো, কিন্তু ফলাফল কি? মানুষ তো এই প্রশ্ন তুলবেনি। এর মধ্যে আমরা দেখছি যে উচ্চশিক্ষায় 11 লাখ আসন ফাঁকা থাকবে, শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আমাদের রপ্তানি খাতগুলোতে যেই পরিমাণ জনবল দরকার, সেটিও কিন্তু দক্ষ জনবল কিন্তু পাচ্ছে না বাংলাদেশ, কিন্তু উচ্চশিক্ষিত বেকারের হার তো অনেক বেশি। বিষয়টা হচ্ছে শিক্ষাটা যেভাবে হওয়ার কথা ছিল একটি স্বাধীন দেশের, সেভাবে হয়নি। শিক্ষায় কোনো পরিকল্পনাই নাই। পরিকল্পিতভাবে ধ্বংসের কথা তো পরে, আগে পরিকল্পনাটা কী ছিল? আমরা বেশ বহুল আলোচিত এবং নন্দিত শিক্ষা কমিশন যেটা ছিল, কুদরতি খোদা শিক্ষা কমিশন, আর সেটা এই 54 বছরে, বা যদি ওটা 74 সালে হয়েছিল, তার মানে 51 বছরে কিন্তু সেটা এক ধাপে অগ্রগতি হয়নি। আমরা সেই পুরনো ব্রিটিশ পাকিস্তান আমলে চলছে ব্রিটিশ কায়দার শিক্ষা, ব্রিটিশ পদ্ধতির, আর স্বাধীন বাংলাদেশে পাকিস্তান পদ্ধতির শিক্ষা, অর্থাৎ আমরা পুরনো ধারা থেকে বেরিয়ে আসতে পারিনি।
আপনি বলছেন এটা ঠিকই, একদিকে আমাদের হাজার হাজার লাখ লাখ স্নাতক বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বেকার থাকছেন, আর অন্যদিকে কর্পোরেট হাউস বা বিভিন্ন শিল্প কারখানা তারা দক্ষ লোক পাচ্ছেন না বলে বিদেশ থেকে শ্রীলঙ্কা, ভারতে বহু লোক কাজ করছে, বিদেশ থেকে দক্ষ কর্মী ডলারের বিনিময়ে তারা নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে এই যে শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটোর মধ্যে তো একটা সমন্বয় থাকতে হবে। এই দুটো বিশ্বের অন্যান্য দেশে তো আপনার শিল্প কারখানা না, মানে এইসব কর্পোরেট হাউসের সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা সম্পর্ক থাকে যে তোমার কত গ্রাজুয়েট দরকার, আমরা এই খাতে কত গ্রাজুয়েট দিতে পারি। কিন্তু এরকম তো কোনো নেই। শিক্ষা চলে শিক্ষার মানে কি বলে শিক্ষার যারা অভিভাবক মা বাপ তারা যেভাবে চালিয়ে আসছেন সেভাবেই চলছে। আপনি দেখুন যে গত জুলাই অভ্যুত্থানে এত বড় পরিবর্তন যার নেতৃত্ব দিল ছাত্ররা, আর সেই শিক্ষায় কোনো রকম পরিবর্তন হল না, শিক্ষা সংস্কার কমিশন হলো না। তাহলে শিক্ষার প্রতি এই সরকারের যে কী বলে আগ্রহ, এটা আমরা কীভাবে বলবো? এক ধরনের গতানুগতিক ধারায়, এবং আপনি যে বলছেন যে এতগুলো শিক্ষা আসন খালি থাকবে, এর তো একটা বড় যে পাশ কম করেছে এবার। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই যে আসন খালি থাকবে, এই আসনগুলো প্রয়োজন ছিল কিনা সেটাও তো প্রশ্ন। এখন শুধু আমরা গ্রাজুয়েট তৈরি করার জন্যে এবং কিভাবে তৈরি হয় তো জানেন যে কিভাবে পাশ করে এবং কিভাবে মানে আমাদের শিক্ষা পদ্ধতিতে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে মেধাবী শিক্ষকের অভাব আছে। সেখানে যে শিক্ষক প্রয়োজন, যত শিক্ষক প্রয়োজন তার তুলনায় অনেক কম শিক্ষক আছেন। এবং সেই শিক্ষকদের যে আপনি দেখলেন যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে লাঠি পেটাকে তাদের দাবি আদায় করলেন কি 15% বাড়ি ভাড়া। একজন শিক্ষক কেন 15% বাড়ি ভাড়া পাবে যে অন্যরা যদি 45% পায় বা 20% পায়, সেই অনুপাতেই পাওয়া উচিত। আর আমরা যদি শিক্ষার উন্নয়ন চাই, দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষাঙ্গনে নিয়ে যেতে হবে এবং সেজন্য তাদের আকর্ষণীয় বেতন ভাতা দিতে হবে। সদ্যপ্রয়াত শিক্ষাবিদ এবং লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম কয়েক মাস আগে বক্তৃতায় বলছেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেন 1 লাখ টাকা বেতন পাবেন না। এর মাধ্যমে তিনি অন্যদের বেতন কমানোর বলছেন না, কিন্তু শিক্ষার প্রতি যে সরকারের আন্তরিকতা এটা প্রমাণ করার কথা বলছিলেন। কিন্তু আমরা তো সেটা দেখি না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বেতন পায় বাংলাদেশের শিক্ষকরা। সবে একটা বিষয় যে যেই শিক্ষার প্রয়োজন, ধরেন 2025 সালে এসে বা এই যুগে যেই শিক্ষার প্রয়োজন, আমাদের উচ্চশিক্ষার কারিকুলাম সেই জায়গায় আছে কিনা, বা এটি নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো গবেষণাই আছে কিনা যে এই উচ্চশিক্ষা কি কাজে আসে আমাদের? নেই তো। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে কম বিনিয়োগ হয় গবেষণায়, অথচ একটি দেশের উন্নয়ন নির্ভর করে গবেষণার উপর। গবেষণায় যত উন্নত হয় সেই দেশ অর্থনৈতিকভাবে এবং সার্বিকভাবে তথ্য প্রযুক্তি বলুন, আপনি বিজ্ঞান বলুন, উন্নতি হয়। এই যে যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে আমরা এত নিন্দামন্দ করি, এত সমালোচনা করি এবং সারা বিশ্বে তারা এক ধরনের আগ্রাসী অবস্থান নিয়েছে, সব জায়গায় আগ্রাসন চালাচ্ছে। কিন্তু আপনি যখন নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, সব ক্ষেত্রে তারাই কেন অগ্রাধিকার পায়? এটা যে রাজনৈতিক কারণে পায় না। হ্যাঁ, শান্তিতে নোবেল পুরস্কার রাজনৈতিক কারণে হতে পারে, কিন্তু আপনি বাকি রসায়নে, পদার্থবিদ্যায় বা চিকিৎসায় সেটা কিন্তু তাদের কাজের অর্জনের মধ্য দিয়ে পায়। আমরা তো তার ধারে কাছেও যেতে পারিনি। সুতরাং আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের সংবাদকর্মী হিসেবে আমাদেরও ভাবা উচিত আমরা আমাদের সাংবাদিকতাকে কোন স্তরে নিয়ে যেতে পারছি বা নিয়ে যাওয়া উচিত যে স্তরে, সেখানে পারছি না, কেন পারছি না, সেক্ষেত্রে বাধাটা কোথায়? সরবে আমরা আবার একটা নির্বাচনের দিকে ফিরি। নির্বাচনী ট্রেনে ওঠার জন্য জোট তৈরির একটা প্রক্রিয়া চলছে। বিএনপি বলছে যে এনসিপির সঙ্গে তার জোট হতে পারে, জামাত ইসলামও তার ইসলামিক জোট করাটা চেষ্টা করছে, অন্য রাজনৈতিক দলগুলো এক ধরনের অনেকে জোটবদ্ধ আছে না। সেই জায়গায় আরপিও একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই দুইটা বিষয় দেখে আসলে জোটের জায়গাটা এবং আরপিও যদি থাকে প্রতীকী নির্বাচন, তাহলে সেই জোট আসলে টেকসই হবে কিনা? আরপিও তো একটা বিধান, সেই বিধান থাকা উচিত, কিন্তু সংশোধনের প্রয়োজন ছিল কিনা এই প্রশ্ন তো উঠেছে। এখন জোট হবে দুটো কারণে।
বিএনপি তো তাদের 31 দফায়ও আছে যে একসঙ্গে আন্দোলন এবং একসঙ্গে নির্বাচন এবং সরকার গঠনের কথা বলা আছে। আপনার অন্যান্য দল এবং যে বিশেষ করে যারা ছোট দল, মানে লোকবলের দিক থেকে ছোট দল, তারা তো চাইবে যে বড় দলের সাথে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে ভালো ফল করবে। এবং এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই এবং সেক্ষেত্রে বিএনপি এবং জামাতকে কেন্দ্র করেই দুটি মেরুকরণ হচ্ছে রাজনীতিতে আগামী নির্বাচনকে সামনে রেখে। তার মধ্যে বিএনপি চাইবে তার পক্ষে যত বেশি সংখ্যক দলকে নিয়ে আসতে, জামাত চাইবে তার পক্ষে বেশি সংখ্যক দলকে নিয়ে আসতে। এর মধ্যে আজকে ইনকিলাবে কিন্তু একটি মানে কি বলে খুবই আগ্রহ উদ্দীপক খবর আছে যে বিএনপি যে আত্মবিশ্বাস, এটা কাদের নিয়ে, ইসলামী দলগুলো না বামদের সাথে জোট করলে তার লাভ। আবার ইসলামী দলগুলোর সাথে জোটের মধ্যে সমস্যাও আছে। আরও একটি পত্রিকার শিরোনাম দেখলাম যে জামাত ইসলাম এবং হেফাজতের মধ্যে তো দূরত্ব তৈরি হয়েছে নানা কারণে। সেক্ষেত্রে সব ইসলামী দল জামাত ইসলামের সঙ্গে আসবে কিনা এটা যেমন প্রশ্ন, আবার সব মানে কি বলে ধর্মভিত্তিক দলের বাইরে যারা আছে সবাই বিএনপির সাথে আসবে কিনা এই প্রশ্ন আসছে। কারণ আমাদের বামপন্থী দলগুলোর মধ্যে তো বামপন্থী দলগুলো অনেক বিষয়ে তাদের কি বলে তাদের রিজার্ভেশন আছে যে বিএনপি যে ধারায় চলছে বা তাদের যে রাষ্ট্রীয় মূলনীতিতে তাদের যে অবস্থান তার সাথে মিলছে না। এটির সব কিছু ঠিক হবে ভোটের হিসাব নিকেশ, কোথায় কোন প্রার্থীকে দিলে সে জোট প্রার্থী হোক আর দলীয় প্রার্থী হোক তার সম্ভাবনা বেশি বা তাকে জিতে আনতে পারবে সেই চেষ্টাই চালাবে। আর এনসিপির সাথে এখানে একটি জুলাই অভ্যুত্থানের আবেগের বিষয় জড়িত। আর সেক্ষেত্রে এনসিপি যে উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু করেছিল সেই উদ্দীপনাটা নেই, এটা ঠিক। কিন্তু এনসিপির এই যে বিএনপি জামাতের এই দুই ধারার বাইরে এনসিপি একটি রাজনৈতিক শক্তি হিসেবে আসুক, এটাও অনেকে চাচ্ছেন। অর্থাৎ সেক্ষেত্রে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ এটা নির্ভর করবে যে আগামী নির্বাচনে তারা কেমন ফল করবে। এবং সেক্ষেত্রে এককভাবে নির্বাচন করার চেয়ে কোনো দলের সাথে কোনো বড় দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন বা আসন ভাগাভাগি করে নির্বাচন করলে অনেক লাভবান হবে। এবং এক্ষেত্রে এনসিপি কিন্তু একটা ঘোষণা দিয়েছে প্রথমে তাদের অনেক কর্মকাণ্ডে বা অনেক বক্তৃতা বিবৃতিতে মনে হয়েছিল যে তারা বোধহয় জামাতের সাথে জোটবদ্ধ হতে চাইছে বা কি বলে ব্র্যাকেটবন্দি হতে চেয়েছিল। পরে কিন্তু তারা স্পষ্ট করেছে যে আমরা ডানপন্থীও না বামপন্থী না, আমরা মধ্যপন্থী। এখন মধ্যপন্থী বাংলাদেশের প্রায় বেশিরভাগ দল মধ্যপন্থী, মধ্যপন্থার সঙ্গে মধ্যপন্থার যদি একটা সম্মিলন ঘটে আর সেটা হয়তো রাজনীতিতে একটা ইতিবাচক ফল দেবে। কিন্তু সেটি যে ধরেন নির্বাচনের জন্যই তো আসলে জোট করে সাধারণত রাজনৈতিক দল, নির্বাচন বা আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু যদি আপনি প্রতীকেই নির্বাচন না করতে পারে যাদের সঙ্গে জোট করে, যেহেতু বড় দলের প্রতীকের একটি বড় এক ধরনের ডিমান্ড থাকে, এক ধরনের জনপ্রিয়তা থাকে, সেই জায়গায় আসলে আগ্রহী হবে কিনা? এখানে আগ্রহী হওয়া না জোট করে অনেকটা বাধ্যবাধকতার কারণে। যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করে বা এককভাবে নির্বাচন করে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আর জোট করেন না। এখানে একটা হচ্ছে যে রাজনৈতিক দলের শৃঙ্খলা, একটা পরীক্ষা। যদি এটা বদলানো হয় রাজনৈতিক দলগুলোর সাথে নিশ্চয়ই আলোচনা হবে। যদি বদলানো হয়, এবং এটা তো আর এখন নির্বাচন কমিশনের হাতেও নেই, সরকার সিদ্ধান্ত নিয়েছে, যদি বদলানো না হয় তাহলে যে বড় দলগুলোর বিশেষ করে বিএনপির সামনে একটা কঠিন চ্যালেঞ্জ হচ্ছে তারা যদি কোনো শরিক দলকে সমর্থন করে থাকে, নির্দিষ্ট আসনে কোনো প্রার্থীকে সমর্থন দিয়ে থাকে, তাহলে তার দলের ভিতর অর্থাৎ বিএনপির ভিতর যাতে বিদ্রোহী প্রার্থী না হয়। এখন এখানে একটু কঠিন হবে, যেটা আগে যেহেতু বিএনপির প্রত্যেকটাই অন্য প্রার্থীকে দেয়া যেত, অন্য দলের প্রার্থীকে দেয়া যেত, তখন কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না, মানে একটু তাকে চিন্তা করতে হতো। এখনও তাকে চিন্তা করতে হবে দল কিভাবে তাকে গ্রহণ করে বা বর্জন করে। দল যদি কঠোর অবস্থানে থাকে তাহলে হয়তো বিএনপি এই পরিস্থিতিটা সামাল দিতে পারবে। আর জামাতের জন্য এটা কিন্তু সহজ, কারণ জামাত মনে করে তারা 300 আসনে যাকে যেখানে বলবে এর বাইরে তার দলে কোনো বিদ্রোহ দেখা দেবে না।
তা এটি সাংগঠনিক শৃঙ্খলা আছে তাদের। আর বিএনপিকেও কিন্তু ওই অবস্থায় যেতে হবে যদি নির্বাচনে ভালো ফল করতে চায়। আমরা নির্বাচনের আগে বড় একটা জায়গা হলো প্রশাসনিক ভূমিকা, নির্বাচনে বড় একটা ভূমিকা, সেখানে জনপ্রশাসন নিয়ে একটি বিতর্কে তুঙ্গে বণিক বার্তার একটি সংবাদ রয়েছে। প্রশাসনে বিভিন্ন ব্যাচ ভিত্তিক পদায়ন নিয়ে ঝামেলা রয়েছে, রাজনৈতিক করণ তো একটা বিষয় রয়েছে, আমাদের প্রশাসনে একটা দলীয়করণের বিষয় তো অনেক আগে থেকেই রয়েছে। আসলে সমস্যাটা তৈরি হয়েছে, আমরা 16 বছরের দলীয়করণ ঠেকাতে যে নতুন করে দলীয়করণ করেছি, সেটা যদি না করতাম কোনো নিরপেক্ষ কমিটির মাধ্যমে, কোনো বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে বা স্বক্ষেত্রে যে ওরা অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তাদের নেতৃত্বে কোনো কমিটি করে যদি এই প্রশাসনের পদায়নগুলো করা হতো, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উভয়ে, তাহলে কিন্তু এই সমস্যাটা আজকে যে প্রকট হয়ে উঠেছে এবং সবাই দলীয়করণের কথা বলছে। দলীয়করণ কি এখানে হচ্ছে আমার পছন্দ না হলে আমি বলছি যে অন্যের। এতদিন বলা হতো স্বৈরাচারের দোষর, এখন বলা হয় যে জামাতের দোষর বা এনসিপির দোষর বা অন্য দলের দোষর। তো এই যে দোষরের হাত থেকে কিন্তু আমাদের মুক্তি নাই। দোষরের হাত থেকে যখন যেদিন আমরা মুক্ত হব, অর্থাৎ পারস্পরিক আস্থা ফিরে আসবে, তখনই বলতে পারবো যে সত্যি সত্যি আমরা গণতান্ত্রিক মানসিকতা পালন করি এবং গণতন্ত্রকে আমরা গণতান্ত্রিকভাবে দেশ নির্মাণ করতে পারবো। জি, আলোচনায় অংশ নেওয়ার জন্য সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্টিস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।